যে সংকট ইতিমধ্যে ফিল করছে, অনুভব করছে, সেখান হতে আমরা কি করে বাঁচব এবং আমাদের করণীয়, সরকারের করণীয়, বিশ্ব নেতাদের প্রতি আমাদের দাবি এবং জনগণ হিসেবে আমরা সকলে মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করতে পারি সেসব বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে সকলে দেখেছেন জলবায়ু পরিবর্তন পৃথিবীর সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে। সম্ভবত আমাদের আগে এত বড় সংকট আমরা আর কখনো মানব জাতি একসাথে সম্মুখীন হবে বলে আমরা মনে করি না। জলবায়ু পরিবর্তনের ফলে ইতিমধ্যে বিশ্বের প্রতিটি দেশে নানা রকমের উপসর্গ দেখা দিয়েছে। কোথাও দুর্যোগ, কোথাও ঘূর্ণিঝড়, কোথাও অন্য সংকট, কোথাও বন্যা, কোথাও ভূমিধস অথবা কোথাও মরুঝড়ের কারণে প্রতিটি দেশ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 2023 সালে বাংলাদেশেও প্রায় 7টির বেশি ঘূর্ণিঝড় হয়েছে, যেখানে প্রতি বছর বাংলাদেশে একটা বা দুটো ঘূর্ণিঝড় আঘাত হানত, সেখানে 7টি ঘূর্ণিঝড় আক্রমণের মৌলিক কারণ হচ্ছে আমাদের এই সাব ট্রপিক্যাল এরিয়াগুলোতে জলবায়ুর সংকট আরো বেশি ঘনীভূত হয়েছে। বৈশ্বিক উষ্ণতায়নের কারণে ইতিমধ্যে আমরা সকলেই শুধু টের পাচ্ছি। সমগ্র বাংলাদেশে একটি তীব্র দাবদাহ, একটা তীব্র বায়ু প্রবাহ ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রবাহিত হচ্ছে, যার তাপমাত্রা গড়ে 38 ডিগ্রির উপরে। বাংলাদেশের কোথাও কোথাও 41 ডিগ্রি তাপমাত্রা উঠেছে। ভারতে 50 ডিগ্রি তাপমাত্রা, ব্রাজিলে 62 ডিগ্রি তাপমাত্রা আমরা ইতিমধ্যে রেকর্ড করেছি, এটা খেয়াল করেছি। কোথাও গাছ আছে, কোথাও গাছ নেই, সর্বত্র এই বৈশ্বিক উষ্ণতায়নের সংকট ইতিমধ্যে আমরা দেখছি। এটির পিছনের কারণ হচ্ছে আমরা নির্বিচারে গাছ কেটেছি, বহুতল ভবন তৈরি করেছি এবং এই বহুতল ভবনের কারণে টেম্পারেচার গুলা আমাদের এই বহুতল বিল্ডিং গুলো আস্তে আস্তে শোষণ করতে থাকে এবং পৃথিবীতে আমরা উন্নয়নের নামে, তথাকথিত উন্নয়নের নামে বহু ইস্পাত পাথরের রাস্তাঘাট, রোডঘাট, ফ্লাইওভার বানিয়েছি। বিপরীতে আমরা ব্যাপক হারে আমাদের মাদার ট্রি গুলা কেটে ফেলেছি, বর্ষজীবী গাছগুলো কেটে ফেলেছি এবং সেটার বিপরীতে নতুন করে আমরা কোনো গাছ লাগাইনি। এটির বদৌলতে আজকে সারা বিশ্বে একটি তীব্র এবং অতি উষ্ণ তাপ প্রবাহ চলছে, যার প্রভাবে বাংলাদেশেও ইতিমধ্যে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে আমরা তাপের প্রবাহের সাথে সাথে ভাইরাস জ্বর এবং নানা অসুখের মধ্যে ভুগছি। আমাদের টেম্পারেচার বাড়ার কারণে বহু জায়গায় আগুন ধরে যাচ্ছে, বহু ভবন ঘন ঘন ধরে যাচ্ছে, বহু বনের গাছ ইতিমধ্যে দাবানলে ফুটে যাচ্ছে। এমন একটি সংকটময় সময়ে আমরা এসে উপস্থিত হয়েছি, যে সময়ে যারা জানে এবং যারা জানে না সকলকেই জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পিছনে বাংলাদেশের তেমন দায়বদ্ধতা না থাকলেও বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো ইতিমধ্যে শিল্প বিপ্লবের কারণে যে সংকট তৈরি করেছে, বিশ্বের টেম্পারেচার গড়ে 2 ডিগ্রি বেড়ে গিয়েছে। এই কারণে ইতিমধ্যে সকলেই কম বেশি সংকটে আপনারা দেখছেন, সকলেই ভোগ করছে। আমাদের দেশেও যদি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ে, বিজ্ঞানীরা বলছেন 2050 সাল নাগাদ বাংলাদেশের উপকূলীয় 19 জেলার 6 কোটি মানুষ সরাসরি উদ্বাস্ত হয়ে যাবে এবং সেটি কি করা হয় সেটি ইতিমধ্যে কক্সবাজারের মানুষ খুবই ভালোভাবে জানে। আমরা দেখেছি জলগাড়া, মাতারবাড়ি, কুতুবদিয়া এবং সন্দ্বীপের মানুষগুলো কিভাবে আস্তে আস্তে উদ্বাস্তিত পরিণত হচ্ছে। নিজেদের বাচ্চাদার বসত বাড়ি হারিয়ে সমুদ্রের তীরে তাদের সকল বসত বাড়ি, জমি, কৃষি জমিগুলো যাওয়ার কারণে, জীবিকা পরিবর্তনের কারণে তাদেরকে সেসব জায়গা ছেড়ে আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে তারা এসেছে। সেখানে এসে তারা নতুন করে বিপদ তৈরি করেছে। তারা সেখানে ব্যাপক হারে গাছ কাটা এবং পাহাড় কেটে ঘর বাড়ি বানানোর কারণে ইতিমধ্যে নতুন করে সেখানে ভূমিধস তৈরি হয়েছে এবং প্রাণহানির সংখ্যা ইতিমধ্যে আমরা সকলেই খেয়াল করেছি। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হচ্ছে, পার্বত্য অঞ্চলগুলোতে হচ্ছে, বাঁশখালী, পেকুয়া, চুকুরিয়ার পাহাড়ি অঞ্চলগুলোতে হচ্ছে। এই সংকট থেকেও যদি বাঁচতে হয় তাহলে জনগণ হিসেবে আমাদের দায় হচ্ছে আমাদের সকলকে বহু গাছ লাগাতে হবে। আমাদের যত প্রকৃত জমি আছে, রোড, গাছ, স্কুলের আঙ্গিনা যেগুলো রয়েছে, সর্বত্র আমাদের গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমরা আগামী বর্ষায় প্রতিজন মানুষ, প্রতিজন নাগরিক রাষ্ট্রের দায়বদ্ধতা এবং বিশ্বের মানুষের কল্যাণের কথা ভেবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কমপক্ষে 10টি গাছ আমরা
আমরা লাগাবো এবং সেই গাছগুলো আমরা আশা করব সেগুলো দেশীয় প্রজাতির গাছ হবে। কোনো চিকন পাতা আকাশমণি বা বিদেশি ইউক্যালিপটাস গাছ যেন আমরা রোপণ করে আমাদের দেশের পরিবেশগত ভারসাম্য নষ্ট না করি। একই সাথে বাংলাদেশের যত ইটভাটা আছে সেগুলো বন্ধের জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। পরিবেশ বান্ধব ইট দিয়ে আমরা যেন ঘর তৈরি করি, শুধুমাত্র ইট দিয়ে যেন আমরা ঘর তৈরি না করে অন্যান্য শ্রম এবং আমাদের দেশীয় প্রজাতির দেশীয় প্রযুক্তিকে ব্যবহার করে আমরা যেন ঘর বাড়ি বানাই, সেদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। শুধুমাত্র ইট কাঠ পাথর মানে উন্নয়ন নয়। আপনার কাছে যদি টাকা না থাকে, ভাত না থাকে, তাহলে আমার এই ঘর আমাদের কি দেবে, এই রাস্তা আমাদের কি দেবে, ফ্লাইওভার আমাদের কি দেবে, গাড়ি আমাদের কি দেবে। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অনেক সম্ভাবনা রয়েছে। মাত্র 4% ভূমি ব্যবহার করে বাংলাদেশের শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশকে ট্রানজিশনে নিয়ে যাওয়া যাবে। আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুতর সমালোচনা করি, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা সমালোচনা করে যাব। কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে সারা বিশ্ব যখন বেরিয়ে আসছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সরকার ইতিমধ্যে অনেকগুলো কয়লা বিদ্যুতে ঢুকে গিয়েছে এবং বিদেশের পুরনো টাকা এবং সস্তা যে টাকাগুলা বিশ্বব্যাংকে পড়ে রয়েছে সেসব টাকাগুলাকে ব্যবহার করছে। আমরা জাপান সরকারকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আপনাদের যে বিনিয়োগ সেটি তুলে নেন, নইলেও ফিরে এই বিদ্যুৎ কেন্দ্র বন্ধে বাংলাদেশের সকল মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং বাংলাদেশকে একটি নবায়নযোগ্য টেকসই এবং সাশ্রয়ী জ্বালানিতে আমরা পরিবর্তনের জন্য সকলে এগিয়ে যাব। আমরা বিশ্ব নেতাদেরকে আহ্বান জানাতে চাই, COP28 যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে খুব দ্রুত সেগুলোর বাস্তবায়নের জন্য তারা যেন কাজ শুরু করে দেয়। শুধুমাত্র লস এন্ড ড্যামেজ তহবিল দিয়ে, ক্ষতিপূরণের তহবিল দিয়ে বাংলাদেশকে শেষ করা যাবে না, কারণ বাংলাদেশ শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কয় কোটির টাকা নিয়ে মানুষ করবেটা কি। আমরা মনে করছি অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে মানুষগুলো উদ্ধার হতে শুরু করেছে সেই মানুষগুলোকে যদি বাঁচাতে হয়, অভিযোজন তহবিলে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার জন্য কোনো বিকল্প নেই। আমরা বাংলাদেশের জলবায়ু অর্থায়ন স্বচ্ছতার সাথে ব্যবহার করার কথা বলি। বাংলাদেশ